আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাস নম্বর হচ্ছে 26 নম্বর ক্লাস, এবং আজকের ক্লাসের বিষয় দেখতে পাচ্ছেন এক্সেল ওয়ার্কশিটে ইমেজ ইম্পোর্ট করা, যুক্ত করা, বা এর যে ফরম্যাটিং রয়েছে ইম্পোর্ট করার পরবর্তীতে সে যে ফরম্যাটিং সেটিংস রয়েছে সেই জিনিসগুলো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই এক্সেলে অনেক সময় আমাদের কিন্তু কাজের সময়, যেমন কোনো একটা কাজ করতেছি, কাজের সময় কোনো একটা ছবি আমাদের এখানে যুক্ত করার প্রয়োজন হয় মাঝে মধ্যে। এই ফটো ইমেজ আপনি যদি ইম্পোর্ট করতে চান তাহলে প্রথমে আপনাকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পরে এই যে পিকচার্স লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তারপর আপনি যে জায়গা থেকে আপনার যে কম্পিউটার আছে, কম্পিউটার যে লোকেশন থেকে আপনি ইম্পোর্ট দিতে চান, যেমন আমি ডেস্কটপ থেকে দিতে চাই, ডেস্কটপে ক্লিক করলে ডেস্কটপের ছবিগুলো চলে আসছে। এইখান থেকে আমি এটাকে ক্লিক করছি ছবিটা, এবং ইনসার্টে ক্লিক করছি। এই যে দেখতে পাচ্ছেন ছবিটা ইনসার্ট হয়ে গেল। এবং এক্সেলে ইনসার্টের যে ছবি আছে, ছবিটা ইনসার্ট হওয়ার পরে আপনি এদিক সেদিক নাড়াতে পারবেন খুব সহজেই। এভাবে ক্লিক করে ভিতরের দিকে টান দিলে এভাবে ছোটো হবে, এভাবে টান দিলে বড় হবে, এভাবে ছোটো বড়ো করতে পারবেন। আরেকটা যেটা করতে পারবেন, ফরম্যাটিংটা এখন দেখিয়ে নিই। ফরম্যাটিংয়ের বিভিন্ন অপশন রয়েছে, আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। ছবিটা ইম্পোর্ট করার পর আপনি যখন এক্সেল শিটে ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে ফরম্যাটের যে অপশনটা আছে ছবির, সেটা থাকবে না। যদি আপনি আবার ইমেজের উপরে ক্লিক করেন তাহলে এই যে ফরম্যাটের অপশনটা সবটা চলে আসলো। এখন এটা ফরম্যাটিংয়ের জন্য আপনাকে যেটা করতে হবে, এইখানে যদি আপনি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করতে হবে। তখন এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে, দেখতে পাচ্ছেন। যদি এখানে আপনার মার্ক হয়ে যায় আপনার ছবি সহ, তাহলে এখানে আনমার্ক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মার্ক এরিয়া, এটাতে ক্লিক করে আপনি আনমার্ক করতে পারবেন। এখান থেকে যে আনমার্ক করতে পারবেন, আবার মার্কও করতে পারবেন। সেইভাবে যখন আমি এই অংশটাকে কি করছি, এটা আনমার্ক করে দিচ্ছি, আমার ছবি যে অংশটা যেটা কেটে যাওয়ার মতো একটা অবস্থা রয়েছে, সেটাকে আস্তে আস্তে যখন আমি আনমার্ক করছি, আনমার্ক করার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আনমার্ক হয়ে গেছে প্রায়। এখন দেখতে পাচ্ছেন যে শুধু বাহিরের অংশটাই মার্ক করা আছে। সো এটাকে আমি আনমার্ক করছি না, এটা ডিলিট হয়ে গেলেও প্রবলেম নেই। এরপরে আমি যদি এখান থেকে এই যে কিপ চেঞ্জের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড কিন্তু আগে সাদা ছিল, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো এটা ভালোভাবে মার্ক করে আমরা ডিলিট করতে পারি। এটা হচ্ছে ফরম্যাটিংয়ের প্রথম অপশন। আবার আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কারেকশনসের এই আইকনটাতে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের এই লাইটিংয়ের কারেকশনস রয়েছে ছবির। এই যে এখানে ব্রাইটনেসের কারেকশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আবার এখানে এরকম রয়েছে, এই পাশ থেকে আপনি ইচ্ছা মতো কারেকশন আপনি করে নিতে পারবেন। এমনকি পিকচার কারেকশনসের অপশনসে ক্লিক করলে আপনার এখানে একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আপনি শার্পনেস বাড়িয়ে কমিয়ে এটার কারেকশন আপনি নিতে পারবেন। যেমন শার্পনেস বাড়িয়ে দিলে এরকম হবে, একটু সময় নেবে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে বাড়ানো যাবে এই শার্পনেস। আবার ব্রাইটনেস কমানো যাবে। যেমন বিভিন্ন সময় হাতের লেখা থাকে বা কোনো ছবি তোলা কোনো কাগজ থাকে, সেই কাগজটাকে আপনার ক্লিয়ার করার জন্য কিন্তু এই কারেকশানটা কাজে লাগে। যেমন আমি একটু দেখাই আপনাদেরকে। ইনসার্টে ক্লিক করে পিকচারে ক্লিক করে এখানে আরেকটা ছবি হয়তো আছে, সেইটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এইখানে এই ছবিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেমন এই ছবিটাতে এগুলো যদি আরও কালো থাকতো, লেখাটা কালো থাকলে এটাকে আপনারা এটা শার্পনেস বাড়িয়ে ব্রাইটনেস বাড়িয়ে এভাবে কিন্তু আমরা প্রিন্ট উপযোগী করে ফেলতে পারি। তখন কিন্তু আপনার যদি বেশি কালো থাকে তাহলে প্রিন্ট দিলে অনেক কালি নষ্ট হয়। আর যদি এভাবে একটু কালার কারেকশন করে নেওয়া যায় তাহলে যেটা হয়, প্রিন্ট দিতে আমাদের কালিটা খরচ কম হয়। আবার আমরা ইমেজ ফরম্যাটিংয়ে চলে আসলাম। এখন ইমেজে মাঝে মধ্যে একবার ক্লিক করলেও কিন্তু এই ফরম্যাটটা চলে আসে। যদি না আসে তাহলে ডাবল ক্লিক করবেন, তাহলেই চলে আসবে। তারপরে আছে হচ্ছে এখানে কালার। এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে, যে কালারটা আপনি দিবেন সেটাই অ্যাপ্লাই হবে। এখান থেকে আপনারা দিয়ে দিবেন। এখানে মোর ভেরিয়েশনস আছে, সেটাও আপনি দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আর্টিস্ট ইফেক্ট আছে। এই ইফেক্টগুলো আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এই ইফেক্টগুলো অনেক সময় হচ্ছে প্রিন্টিংয়ের কাজে ব্যবহার করা যায় অনেক সময়। তারপর এখানে রয়েছে কম্প্রেস পিকচার। এই পিকচার কম্প্রেস রয়েছে এখানে, রেজুলেশন কম্প্রেস করার জন্য এখানে রয়েছে। আপনি কতটুকু রেজুলেশন দিতে চান সেটা কিন্তু এখানে সিলেক্ট করে এখান থেকে দিতে পারবেন। আবার এখানে রয়েছে হচ্ছে চেঞ্জ পিকচার বলতে এই পিকচারটাকে চেঞ্জ করে অন্য একটা পিকচার ইম্পোর্ট করা। যেমন এখানে ব্রাউজারে ক্লিক করে আমার যেখানে আছে, যেমন এখানে আমার ডেস্কটপে আছে, এই ডেস্কটপ থেকে আমি এটা চেঞ্জ করব। যেমন এই পিকচারটাকে ইনসার্টে দিয়ে দিলাম, এটার স্থলে এটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তা আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। তারপর এখানে রয়েছে রিসেট পিকচারে এখানে যদি ক্লিক করেন তাহলে রিসেট পিকচার আছে, আবার রিসেট পিকচার অ্যান্ড সাইজ আছে। আপনি যদি
দেখুন এটার কাজটা কি, আপনি এই পিকচারে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে এই যে ক্রপ আছে, ক্রপে ক্লিক করলেন, ক্রপে ক্লিক করার পরে এটাকে এভাবে কমিয়ে দিলেন, কেটে দিলেন, আবার ক্রপে ক্লিক করলেন, এটা কী হলো, ক্রপ হয়ে গেল। আবার এখানে ক্লিক করলেন, ক্লিক করে এখান থেকে আপনি কালার আপনি অন্যটা দিয়ে দিলেন, এখান থেকে ইফেক্ট দিয়ে দিলেন, এটা এভাবে দিয়ে দিলেন, এটা আপনি একটু এডিট করে ফেললেন। এখন এটাকে রিসেট করার জন্য আপনি এই যে রিসেট পিকচারে চলে যাবেন, আবার এই যে রিসেট পিকচার অ্যান্ড সাইজে ক্লিক করে দিবেন, সবটা আগের মতো ফিরে আসবে আপনার এখানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আরও অনেক সেটিংস আছে, আরও অনেক ফরম্যাটিং আছে, সেটা হচ্ছে এইখান থেকে পিকচারে ক্লিক করে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে পিকচার স্টাইল আছে, এটা দিলে এরকম হবে, এটা দিলে এরকম হবে, মানে এগুলো হচ্ছে বর্ডার স্টাইল, পিকচার স্টাইল, বর্ডার স্টাইল, এটা দিলে এরকম বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। এগুলো প্রত্যেকটা আপনারা একটা একটা করে দেখে নেবেন। এই যে দেখুন, এটা হচ্ছে রাউন্ড শেপ চলে আসলো। সো এইভাবে প্রত্যেকটা জিনিসই দিতে পারবেন, এখানে অনেকগুলো আছে, এগুলো প্রত্যেকটা আপনি ট্রাই করবেন, সবগুলো ট্রাই করলে দেখবেন যে আপনি আপনার পছন্দ মতো একটা পেয়ে যাবেন। তারপরে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন পিকচার বর্ডার। এখানে আমরা যদি এখন ক্লিক করি, এটা দিয়ে ক্লিক করি, তাহলে এই যে বর্ডারটা এরকম হয়ে গেল। বর্ডারে এই আইকনটাতে ক্লিক করে বর্ডার যে কোনো কালার আপনি দিতে পারেন, পিকচার ইফেক্টস রয়েছে, এখানে হচ্ছে প্রিসেট রয়েছে, এখানে আপনি এই যে 3D দিতে পারেন, শ্যাডো আছে, শ্যাডো দিতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের শ্যাডো রয়েছে। তারপর রিফ্লেকশন আছে, এই যে নিচের দিকে রিফ্লেকশন, সাইডে নিচের দিকে রিফ্লেকশন, এইভাবে রিফ্লেকশন দিতে পারবেন। আবার এখান থেকে আপনি গ্লো দিতে পারবেন, গ্লো দিলে এরকম আসে, এই যে না দিলে এরকম থাকে, আর দিলে এরকম আসে। আবার এখানে সফট এডজ আছে, এই শেডও আপনি দিতে পারেন, এটা দিলে এরকম হবে। তারপর এখানে বেভেল আছে, এটা যদি এটাতে ক্লিক করেন তাহলে এরকম বেভেল চলে আসবে এটাতে ইফেক্টে। সো এরকমভাবে আপনি এগুলা দিতে পারবেন। এখানে 3D আছে, 3Dতে ক্লিক করলে এই যে 3D এরকম চেঞ্জ হবে, এরকমভাবে আপনি 3D অপশনও দিতে পারবেন। সো এখানে এটা ছিল পিকচার ইফেক্ট, আর এটা হচ্ছে পিকচার লেআউটের এটা হচ্ছে আপনি যখন এক্সেলে 3-4টা পিকচার এবং পিকচারের মধ্যে ক্যাপশন থাকবে, সেই অপশনগুলো নিয়ে যখন কাজ করবেন তখন এগুলো আপনার খুবই কাজে লাগবে। যেমন এই যে দেখুন, এটা আছে, এটাতে ক্লিক করলে এখানে টেক্সট লেখা যাবে, যেখানে টেক্সট লেখা যাবে উপরেও টেক্সট লেখা যাবে। আবার এইগুলোকে চেঞ্জ করার জন্য আরেকটা ডিজাইন কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে, সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন এটাতে ক্লিক করলে এই লেখাগুলা বা এইগুলা এরকম হবে, এই হচ্ছে মূল বিষয়। আবার আপনি যদি বেঁকে যেতে চান, এই যে ফরম্যাটে ক্লিক করলে ফরম্যাটে চলে আসবে, এই ফরম্যাটে, এবং এখান থেকে আপনি আবার সেই আগের মতো কাজ করতে পারবেন। সো আমরা একটু বেঁকে চলে যাচ্ছি, এবং এইখান থেকে যেটা হয়, প্রত্যেকটা জিনিসে আপনি প্রত্যেকটা হচ্ছে ফরম্যাটে আলাদাভাবে কাজ করার সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। যেমন পিকচার লেআউটে এই যে এটাতে ক্লিক করলে এরকম হবে, এই যে এখানে টেক্সট, এটাতে ক্লিক করলে এটাতে টেক্সট লিখতে পারবেন। সো প্রত্যেকটা আপনাকে ট্রাই করতে হবে, এবং প্রত্যেকটা জিনিসই আপনি যদি ব্যবহার না করেন কিন্তু আপনি এখানে এক্সপার্ট হতে পারবেন না। আমার এই টিউটোরিয়ালের কাজ কি, আপনাকে তো একদম প্রত্যেকটা দেখানো যাবে না, প্রত্যেকটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লোর করার দায়িত্ব হচ্ছে আপনার, যদি আপনি এক্সপার্ট হতে চান। আর না হতে চাইলে কোনো প্রবলেম নেই। সো এটা আমরা দেখে নিলাম। তারপর আমরা ফরম্যাটে গিয়ে এইগুলো দেখে নিলাম। তারপর এখানে এই যে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এগুলো হচ্ছে একাধিক থাকলে তারপর কাজে লাগে। যেমন আমি ইনসার্টে গিয়ে আরেকটা ইম্পোর্ট দিচ্ছি, আমি এখান থেকে আরেকটা ইম্পোর্ট দিয়ে নিলাম আমাদের উপদেশটা। সো এইটা যখন আমি এটার উপরে নিয়ে আসলাম, তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্রিং ফরওয়ার্ডটা কি অ্যাক্টিভ হয়ে গেল। এখন যদি আমি এখানে ক্লিক করে আমি ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, এটা ফরওয়ার্ডে আছে, যদি আমি এই সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করি, যে ব্যাকে চলে গেলো। এই যে আবার এটাতে ক্লিক থাকা অবস্থায় এই যে ব্রিং টু ফরওয়ার্ডে ক্লিক করলে এটা উপরে চলে, এই হচ্ছে কাজ। আবার এখানে সিলেকশন পেন আছে, এই সিলেকশন পেনটাতে দিলে এখানে সবগুলো থাকে। আপনি কিন্তু এখান থেকে মানে যদি অনেকগুলো পিকচার থাকে, একটা দেখে আপনি কাজ করতে পারবেন। অথবা এখান থেকে ক্লিক করলে ওটা সিলেকশন হয়ে যাবে। অনেকগুলো পিকচার থাকলে যেটা হয় আর কি, মানে এটা একটা লেয়ার প্যানেলের মতো, ওই অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে লেয়ার প্যানেল থাকে সেইটার মতো। তারপর এখানে অ্যালাইন আছে, অ্যালাইনে ক্লিক করে আপনি অ্যালাইন করতে পারেন। যেমন এটাতে দুইটাকে, এটাতে প্রথমে ক্লিক করলেন, তারপর শিফটে চেপে রেখে এটাতে ক্লিক করলেন, ক্লিক করে এখানে অ্যালাইনে ক্লিক করে আপনি অ্যালাইন করতে পারবেন। অ্যালাইন লেফট অ্যালাইন হয়ে গেল। আবার অ্যালাইন সেন্টারে দিলে সেন্টার অ্যালাইনমেন্ট হবে। আবার যদি অ্যালাইন রাইটে দেন, রাইট অ্যালাইনমেন্ট হবে। এইভাবে হচ্ছে অ্যালাইনমেন্টগুলো কাজে লাগে, আপনি এগুলো দেখে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ, মানে দুইটাকে যদি গ্রুপ করতে চান, এখানে গ্রুপে ক্লিক করে দেবেন, এই যে দুইটা এক হয়ে গেল। এখন ক্লিক করে এদিক সেদিক টান দিলে দুইটাই একসাথে যাবে। আর যদি আনগ্রুপ করতে চান, আবার এই ক্লিক করবেন, ক্লিক করে আপনি চলে যাবেন ফরম্যাটে, তারপর এখানে গ্রুপে ক্লিক করে আনগ্রুপে ক্লিক করে দেবেন, তাহলে আবার
আনগ্রুপ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আনগ্রুপ হয়ে গেল। আর রোটেটে যদি রোটেট অপশনটা হলো এখানে ক্লিক করে আপনি রোটেটে এসে আপনি এই যে দেখতে পাচ্ছেন রোটেট রাইট 90%, 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি রাইটে গড়ির দিকে হলো। আবার এটাতে ক্লিক করে যদি রোটেট লেফট 90 ডিগ্রি রোটেশন হয়ে গেল। আবার এটাতে ফ্লিপ ভার্টিক্যাল ফ্লিপ হয়ে গেল। আবার ফ্লিপ হরিজন্টাল ফ্লিপ হয়ে গেল। এই হরিজন্টালটা মনে হয় বোঝেন নেই, দেখুন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে রাখলাম, এখন বুঝতে পারবেন। এখন যদি ফ্লিপ হরিজন্টাল দিই, এই যে দেখতে পাচ্ছেন ফ্লিপ হরিজন্টালি ফ্লিপ হয়ে যাবে রোটেট। এরপরে একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আবার এটাকে মাউসের সাহায্যে রোটেট করা যায়। এই যে এখানে ক্লিক করে এভাবে টান দিলেই রোটেট হবে, কিন্তু শিফটে চেপে রাখলে প্রপোর্শনালি রোটেট হবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ আছে, ক্রপে ক্লিক করে এই হ্যান্ডেলগুলো আসলে আপনি এভাবে ক্রপ করতে পারবেন আপনার ইচ্ছা মতো এভাবে ক্রপ করতে পারবেন। ক্রপ করে এইখান থেকে আবার ক্রপে যদি ক্লিক করেন এই যে ক্রপ হয়ে গেল। আবার এখানে ক্রপের জন্য হাইট এন্ড ওয়াইড দিয়েও আপনি ক্রপ করতে পারবেন। এই মানে এই অপশনগুলো মানে এই যে সাইজগুলো আছে, সাইজগুলো কমিয়ে বাড়িয়ে আপনি কি করতে পারবেন, ক্রপ করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এক্সেল ওয়ার্কশিটে ইমেজ ইম্পোর্ট এবং ফরম্যাটিং করা একদম সমস্ত বিষয়টা দেখিয়ে দিয়েছি, এবং সমস্ত জিনিসটা আশা করি আপনি যদি প্রথম থেকে দেখে থাকেন আশা করি খুব ভালোভাবেই বোঝার কথা। সো এখন আমরা দেখে নিই যে আমাদের 27 নম্বর ক্লাসে কী কী রয়েছে। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। 27 নম্বর ক্লাসে রয়েছে এক্সেল ওয়ার্কশিট প্রিন্ট পদ্ধতি, পেজের পরিমাপ নির্ধারণ করা, তারপর এক্সেলের হেডার ফুটার কীভাবে নির্ধারণ করা হয়, এক্সেলের প্রিন্ট এরিয়া কীভাবে নির্ধারণ করা হয়, এক্সেলের টাইটেলকে প্রতি পেজে যখন আপনার অনেক বেশি ডাটা হবে তখন প্রিন্ট করার সময় টাইটেলটা প্রতি পেজে কীভাবে আসবে সেটা আপনি কীভাবে সেট করবেন, রিপিট করবেন। আবার এক্সেলে পেজ লেআউট চেক করা এবং ফাইনালি প্রিন্ট করার যে বিষয়গুলো রয়েছে সবগুলো বিষয় আমরা 27 নম্বর ক্লাসে দেখব। সো বন্ধুরা, আজকের এই 26 নম্বর ক্লাসটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।